দেখুন, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লড়াই যে কোনো শাসকের যে ঘুম ওড়াতে পারে, শাসককে পিছু হটতে বাধ্য করতে পারে, কেন্দ্রের বিজেপি সরকারের পর ঝাড়খণ্ডের ইন্ডি জোটের সরকার তার জ্বলন্ত প্রমাণ, যে ছবি এই আলোচনায় আপনাদের সামনে রাখবো এবং আপনাদের দেখাবো তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। 15টি হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো, এরপর কি পরিস্থিতি বদলাবে? জানিয়ে স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো, কিন্তু শুরুতেই আপনাদের দেখাতে চাইবো যে ছবি, একেবারে জেনজির বিরাট জয়। ছাত্র আন্দোলনের শেষ পর্যন্ত ঝাড়খণ্ড সরকার পিছু হটতে বাধ্য হলো। ছাত্র যুব আন্দোলনের কাছে মাথা নোয়ালো ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের সরকার, এবং এই জয়ের পরে উচ্ছ্বাসের ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন। पूरा कॉकरोच जनता पार्टी एंड देश के सारे युवा झारखंड के स्टूडेंट्स को बधाई देना चाहते हैं। उनकी बहुत बड़ी जीत हुई है। तो सारे झारखंड के छात्र जो इतने दिनों से आंदोलन कर रहे थे, पीसफुल तरीके से आंदोलन कर रहे थे, उन्होंने सरकार से अपनी मांगे मनवा ली। उनको बहुत 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 कॉन्ग्रेचुलेशन। नहीं, हम देखिए बहुत ज़्यादा खुश हैं कि झारखंड में जिस तरह का आंदोलन देवेंद्र नाथ महतो की नेतृत्व में लड़ा गया, उस आंदोलन की कल जीत हुई है। हम पहले दिन से इस आंदोलन के समर्थन में थे। मैंने दीपके ने कई बार महतो जी से और पूरी टीम से बात भी, तो हमें बहुत खुशी है कि उन छात्रों को न्याय मिला, लेकिन उनको न्याय के लिए इतने दिनों का इंतज़ार करना ज़रूरी नहीं था। जिस तरह का लाठीचार्ज 10 तारीख को इन बच्चों के साथ हुआ, उसकी ज़रूरत नहीं थी। जिस तरह की धक्का मुक्की देवेंद्र नाथ महतो के साथ 15 अगस्त को हुई, उसकी ज़रूरत नहीं थी। तो हम देश की तमाम सरकारों से, तमाम राजनीतिक पार्टियों से ये कहना चाह रहे हैं कि आप इस देश के युवाओं को, इस देश के छात्रों को हल्के में मत लीजिए। मांगे हैं, जायज़ मांगे हैं, सालों का दर्द है, सालों के मुद्दे हैं, लेकिन अब आप इन मुद्दों से भाग नहीं सकते। आपको इन मुद्दों का हल निकालना ही होगा। আমি শুরুতে কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরীর কাছে আসবো। দেখুন, মানুষ হয় দেখে শেখে কিংবা ঠেকে শেখে। যন্তর মন্তরে এত বড় জেনজিদের আন্দোলন, ককরোচ জনতা পার্টির আন্দোলন, যে আন্দোলন একেবারে কেন্দ্রকে পিছু হটতে বাধ্য করলো, শেষ পর্যন্ত সেই আন্দোলনের চাপে পড়ে শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন। কিন্তু তারপরেও সেখান থেকে কি কোনো শিক্ষা ঝাড়খণ্ডের এই কংগ্রেসের জোট শরিকের সরকার সেটা নিল না বলে আজকে এই দিনটা আপনাদের দেখতে হচ্ছে। দেখো, তোমার প্রশ্নের যে কনটেক্সটটা, তাতে কংগ্রেসের জোট সরকার, ইনফ্যাক্ট কংগ্রেস তাতে পার্টিসিপেন্ট, কিন্তু তোমাকে বুঝতে হবে কংগ্রেসের ভূমিকাটা কি। শুধু কংগ্রেস না, এই ইন্ডি জোটের প্রসঙ্গটা তুমি তুলেছিলে, ইন্ডিয়া অ্যালায়েন্স, মূলত একটা জিনিস তুমি বুঝতে হবে, রাহুল গান্ধী একেবারে প্রথম দিন থেকে এই ছাত্রদের সামনে যেমন যন্তর মন্তরে, ঠিক তেমনভাবে এই রাঁচিতে যে আন্দোলন চলেছে তার পাশে দাঁড়িয়ে আছেন। তুমি আজকেও যদি এই উইনিং যেটা, যে উচ্ছ্বাস তুমি দেখাচ্ছ, সেখানেও রাহুল গান্ধী বলছেন দিস ইজ দ্য রাইট ওয়ে অফ ফাংশনিং। আমার প্রশ্নটা হচ্ছে, যে কোনো রাজনৈতিক, কিন্তু আমি বলছি যে রাহুল গান্ধী দিল্লিতে গেছিলেন, সেই রাহুল গান্ধী কতবার ঝাড়খণ্ডে গিয়েছেন? দাঁড়ান, দিল্লি যন্তর মন্তরে আন্দোলনকারী এবং যারা পুলিশের মারে আক্রান্ত হয়েছে তাদের নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন। সেই পুলিশের মারে ঝাড়খণ্ডের এই আন্দোলনকারী পড়ুয়ারা বা যারা পরীক্ষার্থীরা তারা আক্রান্ত হয়েছেন, কজনকে নিয়ে রাহুল গান্ধী সাংবাদিক বৈঠক করেছেন? শুভ্রজিৎ, এটা ওয়ান ওয়ে অফ ইন্টারপ্রিটেশন। তুমি একটা জিনিস বোঝো, সর্বভারতীয় ক্ষেত্রে যখন এনটিএ কে নিয়ে প্রশ্ন উঠেছে, সে প্রশ্ন আজও উঠেছে, এবং তারপরেও তুমি জানো এক্সামিনেশন ডিফেক্টেড হয়েছে, 3টে এক্সামিনেশন যেখানে আবার নতুনভাবে নেওয়া হবে। অ্যাট দি সেম টাইম তুমি এটাও দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে ঝাড়খণ্ড একটা নির্দিষ্ট স্টেট, সেখানে কংগ্রেস নেতারা উপস্থিত, সেখানে কংগ্রেসের লেজিসলেটররা সরাসরি বসছেন মুখ্যমন্ত্রীর সাথে, যেখানে হেমন্ত সোরেনের সাথে, এবং পরিষ্কারভাবে বলছেন কংগ্রেসের স্ট্যান্ডটা কি। আমার প্রশ্নটা হচ্ছে, সার্বিকভাবে শুধু রাহুল গান্ধী নয়, কংগ্রেসের तमाम নেতৃবৃন্দ এখানে ছাত্রদের পাশে, সততার পাশে, এবং এক্সামিনেশন রিফারবিশ তাই হতো তাহলে এই ছবিটা দেখতে হতো না? এই আন্দোলনরত ছাত্রদের এই অনশনের পথে হাঁটতে হতো না চন্দনদা?
বাস্তবে যেটা বলছেন সেটা যদি প্রতিফলিত হতো এই ছবিটা আমাদের দেখতে হতো না। না, এটা তো খুব স্বাভাবিক। আন্দোলনটা তো হয়েছে, জান্তার মন্দিরেও তো আন্দোলন হয়েছে, আমাদের পার্লামেন্টে বারবার আমরা এনটি নিয়ে প্রশ্ন তুলেছি, প্রশ্নটা কোনো ডিসকাশন হয়নি। আই মিন টু সে, তোমাকে 2024 সালে যখন আমি বলছি দিল্লি, আমি আবার বলছি দিল্লি থেকে দিল্লির ঘটনা থেকে আদৌ কি কোনো শিক্ষা ইন্ডি জোটের সরকার নিয়েছে? যদি নিত তাহলে গোড়াতেই একেবারে এই পরিস্থিতিটাকে শুরুতেই কথা বলে একটা কার্যত ইন্ডি জোট শরিকের অন্যতম শরিক হচ্ছে এই ধরুন জেএমএম, তাদের উপর কেন কংগ্রেস তাহলে চাপ তৈরি করলো না? এবং চাপ তৈরি করলো না বলেই আজকে এই জিনিসটা দেখতেছে। ফলে লায়াবিলিটি বা অ্যাকাউন্টেবিলিটি কিন্তু ইন্ডি জোট যেমন রয়েছে জেএমএম এর, তেমনই সমানভাবে কি কংগ্রেসের নয়? আমি আমার বাকি অতিথিদের কাছে যাওয়ার আগে এইটুকু উত্তর নিয়ে নাও। কংগ্রেস একটা জোটের সঙ্গী এবং জোটের নেতৃত্বে প্রত্যেকটা জায়গাতে কংগ্রেস অন্তত এই ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে প্রতিবাদ করেছে, বলেছে। আমি আবারও বলছি, মানুষ যেন একবার দেখে নেন এই ঘটনার শেষে রাহুল গান্ধীর স্টেটমেন্ট এবং কংগ্রেসের স্টেটমেন্ট পরিষ্কার। হ্যাঁ, সেটা হচ্ছে, আমি আবার বলছি সেটা কিন্তু একেবারে শেষে গিয়ে বলেছেন। কিন্তু আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো যে ককরোচ জনতা পার্টি তাদের তরফে এই যে বিরাট বড় জয় এলো, তাদের তরফে এই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে কি বলছে। दारू पीकर आ रहे थे, बच्चों के सामने दारू पीते थे और इसी क्लास में छोटी छोटी बच्चों के सामने दारू पीकर सो जाते थे। तो उसके लिए हमने कहा था अगर उनको नहीं हटाया जाता है तो हम आंदोलन करेंगे। हम आज आंदोलन पर बैठे तो, लेकिन अभी पता चला है कि उस प्रिंसिपल को हटाया गया है। तो ये एक बहुत बड़ी जीत है इन गाँव वालों के लिए और मैं गाँव वालों का बहुत बहुत अभिनंदन करना चाहता हूँ। आप सब ने আমি এখানে একেবারে বিজেপির মুখপাত্র স্বপন দাসের কাছে আসতে যাবো। স্বপনদা, মূল বিষয়টা হচ্ছে যে ঠিক যেরকম অভিযোগগুলো দিল্লির ক্ষেত্রে উঠেছিল সেই একই অভিযোগগুলো কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে উঠছে। সাম্প্রতিক শুধু দিল্লি তো নয়, কেরলেও এই ধরনের ঘটনা ঘটেছে, কর্ণাটকেও ঘটেছে, ঝাড়খণ্ডে তো 25 দিন ধরে তারা এই ছাত্ররা আন্দোলন করেছে এবং তাদের উপর লাঠিচার্জ হয়েছে 10 তারিখে। কংগ্রেস সেখানে জোট সঙ্গী, কংগ্রেস তার দায় এড়াতে পারে কি করে? বলছে যে আমরা জোট সঙ্গী। রাহুল গান্ধী দিল্লির ব্যাপারে এত তিনি ভোকাল ছিলেন, কিন্তু যেই ঝাড়খণ্ডের ব্যাপার এলো বা কর্ণাটকের ঘটনা এলো বা কেরলে এলো তখন উনি চুপচাপ কিছু বললেন না। ঠিক যেমনভাবে দিল্লিতে ওই ছাত্রদের উপর লাঠিচার্জ, এমনকি তাদের রক্তাক্ত করা, পেলেট গান, তার দায়ও দিল্লি সরকার এড়াতে পারে না, দিল্লি পুলিশ এড়াতে পারে না, তাই তো? নিশ্চয়ই, আমরা তো অস্বীকার করিনি। আমরা কি অস্বীকার করেছি? আমরা প্রথম থেকে প্রধানমন্ত্রী নিজে ইন্টারভেন করেছেন, তাদের সঙ্গে আলোচনা বসে সিদ্ধান্তে এসেছেন। শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন, সংসদে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা করেছেন। আপনি সংসদের বক্তব্যগুলো বলুন, বলা হয়েছে এই ধরনের ঘটনা ঘটেনি, ঝাড়খণ্ডের ব্যাপারে কোনো হামলায় হয়নি বলা হয়েছে, কোনো আক্রমণের ঘটনা ঘটেনি, পেলেট গান চলেনি বলা হয়েছে। ওখানে বলেছেন যে তোমরা ওখানে আন্দোলনে নামো, আন্দোলনে সহযোগিতা করো, সরকার থেকে পদত্যাগ করো। 25 দিন ধরে ওই সরকারের থেকে এই ধরনের ঘটনাকে মদত দেওয়ার পর আজকে বললেন রাহুল গান্ধী ভারতীয় ক্ষেত্রে না না, আমি বলছি আপনাদের একের পর এক বেটা গতকাল আমরা দর্শককে দেখিয়েছি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলছেন এই যে ঝাড়খণ্ডে আন্দোলন চলছে পরীক্ষার্থীদের, তাদের প্রতি সহমর্মিতা রয়েছে। অর্থাৎ এইখানে যেহেতু বিরোধী জোট রয়েছে সেখানে সহমর্মিতা রয়েছে, আর দিল্লিতে তাদের উপরে অত্যাচার রয়েছে। একেবারে এই যারা আন্দোলন করছেন তাদেরকে পেলেট গান থেকে শুরু করে একেবারে যে লাঠি দিয়ে মারা হয়েছে অভিযোগ, সেই লাঠিতে পেরেক পোঁতা ছিল। এমনকি এই বিহারে পর্যন্ত ছবি দেখা গেছে, এই ছবি বিহারের সিওয়ানে দেখা গিয়েছে যে পুলিশ আধিকারিক AK-47 নিয়ে দৌড়চ্ছেন। এই ছাত্র আন্দোলনকে দমন করার যাবতীয় প্রচেষ্টা করা হয়েছে। আমি এইখানে দেখাতে চাইবো দিলীপ ঘোষ রাজ্যের মন্ত্রী কি বলছেন এই নিয়ে, দেখুন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন আজকে, এটা তো 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে করতে পারতেন। এত ড্রামা করা, এত অত্যাচার করা ছাত্রদের কি দরকার ছিল? এটা তো ছাত্রদের অধিকার আছে, তাদের ভবিষ্যৎ নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, ওরা তো চুপ করে থাকবে না। তো উৎপাত করার সুযোগ দেওয়া হয়েছে, তারা তো শান্তিপূর্ণভাবে আন্দোলনও করেছে। যাই হোক, সরকার তো কথা দিয়েছে, সরকারের কথা রাখার দায়িত্ব, যাতে আবার ছাত্রদেরকে রাস্তায় নামতে না হয়। অদ্ভুত, মানে সেটা আপনি আচরি ধর্ম অপরে শেখাও।
যখন দিলীপ ঘোষ এই কথা বলছেন আজকে যেটা ঝাড়খণ্ড সরকার করলো কেন 2 সপ্তাহ আগে করলো না, এই একই প্রশ্ন তো বারবার এসেছে। শেষ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান ইস্তফা যখন দিলেন তাহলে 2 সপ্তাহ আগে কেন দিলেন না, তাহলে এই ছবিগুলো দেখতে হতো না। কিন্তু আমি এখানে কৃষ্ণ মিত্রের কাছে আসবো যে সত্যিই কি মানে পলিটিক্যাল পার্টিগুলো সিলেক্টিভ হয়, ঠিক যেভাবে তৃণমূল কংগ্রেসও কি সিলেক্টিভ? মমতা বন্দ্যোপাধ্যায় যন্তর মন্তরে যাবার পর্যন্ত তিনি যাবেন বলে বলেছিলেন, কিন্তু আজকে ঝাড়খণ্ডে তার জোট দলের জোট শরিকের সরকার যখন রয়েছে সেখানে এই ধরনের ঘটনা, কার্যত মুখে কুলু পেটে বসে রয়েছেন। এক্ষেত্রেও কি সিলেক্টিভ স্ট্যান্ড নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? যে যেখানেই যারা ন্যায্য দাবির পক্ষে দাবি তুলেছে আমার নেত্রী আমার দল তাকে সমর্থন জানিয়েছেন, যদি তার মধ্যে কোনো লোকানো অভিসন্ধি না থাকে। এই ক্ষেত্রে বলে রাখি যে তুমি অনেকগুলো উদাহরণ দিলে, নিশ্চয়ই আশুতোষ রঙ্কা যেটা বলল যে হয়তো কিছু কিছু যে ঘটনা 15 তারিখে হয়েছে বা তার আগে 10 তারিখে হয়েছে সেটা না হলেই ভালো হতো, কিন্তু কোনোভাবেই দিল্লিতে যে বর্বরচিত আক্রমণ স্টুডেন্টসদের উপর জেনজির উপর করা হয়েছে, পেরেক পোতা লাঠি দিয়ে মারা হয়েছে, প্যালেট গান, যার জন্য স্বয়ং দোষী অমিত শাহ এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেটা তার পার্লামেন্টে আচরণ থেকে মেনেও নিয়েছেন বকলন। না আমি বলছি ঝাড়খণ্ডে, পাশের রাজ্য ঝাড়খণ্ড, দিল্লি যেতে যতটা সময় লাগে তার থেকে অনেক কম সময় ঝাড়খণ্ডে পৌঁছে যাওয়া যায়। আমি বলছি এইটা কি ঝাড়খণ্ডে না যাওয়ার এইটা কি একটা কারণ যে যখন হেলিকপ্টারের সমস্যা হয় এই হেমন্ত সোরেনের হেলিকপ্টার দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করেন, সে কারণেই কি ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে এত অভিযোগ সত্ত্বেও কার্যত মুখে কুলু পেটে বসে রইলেন? এটা কি কার্যত একটা প্রতিদান দেওয়া হলো? ঝাড়খণ্ডের ছাত্রদের পাশে শুধু আমরা দাঁড়াইনি, সেখানে কোনো ইন্ডিয়া জোটের শরিক বা কোনো নেতাকর্মী তাদেরকে গাটার জেনারেশন বলেননি। রাহুল গান্ধীও গেলেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ও গেলেন না, কেন? সেটা কি ইন্ডি জোটের শরিকের সরকার বলে? তাদের মহিলাদেরকে আক্রমণ করেছে। এইটা ইন্ডিয়া জোটের না কংগ্রেস পার্টি না তৃণমূল কংগ্রেস না আজকে সেখানকার ঝাড়খণ্ডের স্টুডেন্ট সমাজ বলছে হেমন্ত হ্যায় তো হিম্মত হ্যায়। তারা তাদের যে দাবি ছিল সেটা মেনে নেওয়ার পর মুখ্যমন্ত্রীকে ধন্য করছে, কিন্তু অপরদিকে দিল্লিতে একটা সরকারের পদত্যাগী, আমি বলছি তাই যদি হয় মানে সত্যি বিশ্বাস করুন, একটা ন্যারেটিভটাকে যদি প্রেজেন্ট করতে হয় না, কাউন্টার ন্যারেটিভটাও দিতে হয়। সত্যি যদি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর উপর এত আস্থা থাকতো তাহলে এই আন্দোলনকারীরা বিধানসভা অভিযান করলেন কেন? বিধানসভা পর্যন্ত যেতে হলো তার কারণ তাদের দাবি দিনের পর দিন মানা হয়নি বলে অনশনে পর্যন্ত তাদের নামতে হয়েছিল। কিন্তু আমি এখানে প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসতে চাইবো, একটা বিষয় আপনাকে মানতে হবে প্রদীপ দা, দুর্নীতির বিরুদ্ধে যে রেজিস্টার্ড বা প্রতিষ্ঠিত পলিটিক্যাল পার্টিগুলো তারা নামার অনেক আগে কিন্তু এই সিজেপি, যেটা এখনো পর্যন্ত বাস্তবে তার কোনো মানে আমি বলছি ইন্টারনেটে রয়েছে কিন্তু সেভাবে কোনো রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি নয়, বা জেনজির আন্দোলন যদি বলেন, তারা কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনটা করে দেখাচ্ছেন এবং সেখানে কেন্দ্রের শাসক হোক বা রাজ্যের শাসক হোক তারা মাথা নোয়াতে বাধ্য হচ্ছেন। এবং আপনি খেয়াল করুন পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে তারপরে কিন্তু একটা প্রতিযোগিতা তৈরি হচ্ছে এই জেনজি আন্দোলনকারীর সঙ্গে সম্পৃক্ত হয়ে যাওয়ার। দেখুন, একটু এতক্ষণ ধরে আমরা তো রাজনৈতিক দলগুলির মুখপাত্রদের কথা শুনলাম, সবাই হচ্ছে গিয়ে নিজের নেতৃত্ব কতটা ভালো, কতটা ঠিক কাজ করেছে, কত তাড়াতাড়ি কাজ করেছে, বা এই মানে রাজনৈতিক আলোচনা। আসলে জেনজি বা ছাত্র সমাজের অসুবিধাটা কোথায়? আগামী দিনে এই রাজনৈতিক দলদের তারা ভোট দেবে তো, ফলে এই যে ভোট কেন্দ্রিক রাজনীতির কথাবার্তা, একটাই পরিষ্কার জিনিস যে পরীক্ষা ব্যবস্থা স্বচ্ছ হচ্ছে না কেন? কেন একটা পরীক্ষার প্রশ্ন সর্বভারতীয় স্তরে রাজ্য স্তরে সঠিকভাবে হবে না? এটা তো যে কোনো সরকার, সে দলমত নির্বিশেষে আমার মনে হয় প্রত্যেকটি রাজনৈতিক দলের আজকে সময় এসেছে এই জায়গাটা নিশ্চিত করার যে যার যেখানে সরকার আছে রাজনীতির জায়গায় থাক, কিন্তু ছাত্র সমাজের ভবিষ্যৎ নিয়ে এইভাবে নষ্ট করবেন না। তাদেরকে এইভাবে এই ছেলেমেয়েরা যারা আজকে রাস্তায় নেমেছে তারা এই সময়টা নিজেদের পরীক্ষার প্রস্তুতির জন্য দিতে পারত, কিন্তু তারা বাধ্য হচ্ছে রাস্তায় নামতে। যে মানে প্রত্যেকটা সময় হয় কেন্দ্র নয় রাজ্য, তাহলে ছেলেমেয়েরা কোথায় যাবে? তারা কি বিদেশে চলে যাবে প্রথম দিনেই যে না আমরা আর ভারতবর্ষে পড়াশোনা করব না? একদিকে আমরা শুনছি বিকশিত ভারতবর্ষ, একদিকে শুনছি না ওটা খারাপ, আমরা অন্য রাজনৈতিক দল এলে ভালো হবে। সব জায়গায়
আপনি সোর্সের মধ্যে ভূতটা খুঁজে বার করুন। সিস্টেমে কারা আছে সেইটা, একটা মন্ত্রীকে পদত্যাগ করিয়ে দেওয়া, একটা কারো প্রিন্সিপালকে সরিয়ে দেওয়া, এইটা হচ্ছে গিয়ে ঠিক নয়। সমাধান সূত্র হচ্ছে যে পরীক্ষা ব্যবস্থা বা শিক্ষা প্রতিষ্ঠান স্বচ্ছভাবে চালানোর জন্য কি করা দরকার, এবং সেইখানে ছাত্র সমাজদের সঙ্গে আলোচনা করে তাদের দাবি অনুসারে কাজ করতে হবে। না হলে কিন্তু এই ধরনের অসুবিধা আপনি দেখুন, একটা কত এই যে দুর্নীতি, এগুলো সবই হচ্ছে দুর্নীতি, টাকা পয়সার লেনদেন। আমি বলছি এই আলোচনার পথে প্রথম থেকে এই ছবিটা বারে বারে আমাদের দুর্ভাগ্যের দেখতে হয়েছে। এখানে যখন তৃণমূল কংগ্রেসের সরকার ছিল তখনও এই ছাত্র সমাজ, মানে যারা ধরুন যারা পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় দুর্নীতি হয়েছে বলে বারে বারে অভিযোগ, সেই বৈঠকে বসার জন্য দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে। বা অভয় আন্দোলনের সময় যারা আন্দোলনকারী যারা করছিলেন তাদের সঙ্গে বসার জন্য দীর্ঘদিন বারবার আবেদন জানানো হয়েছে যে তৎকালীন মুখ্যমন্ত্রী যেন বৈঠকে বসেন, এবং একেবারে শেষে গিয়ে তারা বৈঠকে বসেছেন। অর্থাৎ ওই গোটা ঘটনাকে লিঙ্গার করে যাওয়া, যেটা এই রাজ্যে ঘটেছে সেটা দিল্লিতে ঘটেছে, সেটা রাঁচিতে ঘটেছে বলে বারবার এই ছবিগুলো দেখতে হচ্ছে। 2014 সাল থেকে যাবতীয় পরীক্ষা বাতিল হয়ে গেলে ভাবতে পারছেন যে কত কি পরিমাণে সেখানে দুর্নীতি হয়ে থাকতে পারে এবং কত চাকরি সেখানে বাতিল হতে পারে শুধুমাত্র এই দুর্নীতির জন্য। সংখ্যাটা কিন্তু এই রাজ্যের 26,000-এর গণ্ডিকে ছাপিয়ে অনেক দূর চলে যেতে পারে বলে আশঙ্কা। কিন্তু রাজনীতির কথা বলছিলেন প্রদীপ চট্টোপাধ্যায়, দেখুন রাজনীতি কোথায় হয় না বলুন তো। এই বাঁকুড়ার ইন্দাসে যখন সিজেপি আন্দোলনকারীর বাবাকে পিটিয়ে খুনের ঘটনা ঘটলো, তারপর সিজেপির নেতারা আশুতোষ রাঙ্কারা এলেন এবং তারপর সেখানে গেলেন, এই পরিবারের সঙ্গে কথা বললেন, যিনি পিতৃহারা হয়েছেন সেই সিজেপি আন্দোলনকারীর সঙ্গে কথা বললেন গতকাল ইন্দাসে করিসুন্ডা গ্রামে, এবং স্পষ্ট তাদের জানিয়ে দিয়েছেন যে যখন ক্ষতিপূরণের কথা বলা হয়েছে, কোনো ক্ষতিপূরণে তিনি যেতে রাজি নন। একটা ঠিকঠাক স্কুল চায়, একটা বেসিক নিড, এবং তার জন্য সেই ছবিটা অব্যবস্থার কথা তুলে ধরেছিলেন বলে বিজেপি তাকে এবং তার বাবাকে পিটিয়েছে বলে অভিযোগ। আমি দেখাবো অভিজিৎ দীপকে কি বলেছেন। शिक्षा, गरीबों के बच्चों को अच्छी शिक्षा मिले, ये अब्दुल है, ये सबके लिए हीरो होना चाहिए। आज नफरत की राजनीति की वजह से अब्दुल ने अपने पिता को खो दिया। क्या बात कर रहे थे उसके पिता, क्या बात कर रहा था अब्दुल, किस चीज के लिए लड़ रहे थे? स्कूल ठीक कराने के लिए लड़ रहे थे? क्यों उनके ऊपर हमला किया गया? दूसरों के लिए लड़ रहे थे ना वो। अब्दुल से बात करते वक्त तब उसी अब्दुल ने मुझे हिम्मत दी है और उसने बुलाया कि भैया आप जाओ स्कूल, और उसकी वजह से आज मैं आया हूँ। तो आज का जो प्रिंसिपल को फायर किया गया है, सस्पेंड किया गया है, मैं अब्दुल को धन्यवाद देना चाहता हूँ और मैं अब्दुल को कहना चाहता हूँ ये जीत तुम्हारे लिए अब्दुल, ये जीत तुम्हारे पिता के लिए। আর এবার আপনাদের দেখাবো এই বাঁকুড়া জেলা পুলিশের তরফে গতকাল সমাজ মাধ্যমে একটা পোস্ট করা হয় এবং সেখানে দাবি করা হয় যে নির্মম অত্যাচারের কারণে সিজেপির আন্দোলনে অংশগ্রহণকারী যুবকের বাবার মৃত্যু হয়েছে বলে যে অভিযোগ, সেটা ভিত্তিহীন ও মিথ্যে। দুষ্কৃতীরা বাবা ও ছেলেকে মারধর করেছিল ঠিকই, কিন্তু তার জেরে সামান্য আহত হন মৃত শেখ মাফিক। পরে 15 তারিখ সকাল থেকে রক্তচাপজনিত কারণে অসুস্থ হয়ে তিনি বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি হন আর সেখানেই মৃত্যু হয়। না আমি বলছি মূল প্রশ্নটা হচ্ছে মারধরটা করলো কেন? একটা সিজেপি আন্দোলনে যাওয়া বা যন্ত্র মন্ত্রে আন্দোলনে যাওয়া সেটা কি অপরাধ? সেটা তার তার গণতান্ত্রিক অধিকার, তিনি কোন আন্দোলনে গিয়ে যোগ দেবেন। এক, দ্বিতীয়ত হচ্ছে স্কুলের যদি বেহাল অবস্থার কথা সমাজ মাধ্যমে তুলে ধরেন তাহলে সেটা কি অন্যায়টাকে কোথাও যদি হাল ফেরাতে চান তাকে তো প্রশংসা করা উচিত, উল্টে তাকে মারধর করা হবে কেন? কম মারধর করা হয়েছে না বেশি মারধর করা হয়েছে, নাকি তার জেরে মৃত্যু হয়েছে? এই বিতর্কে যাওয়ার আগে প্রশ্ন তো এইটা হওয়া উচিত যে কেন তাকে মারধর করা হয়েছিল। অরিন্দম দা, দেখুন, প্রথম কথা এটা আমরা এখন স্পষ্ট বলতে পারি যে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। আপনারা বলুন না, এই যে মারধর করা হয়েছে এই সাহসটা তো পেলো কী করে? আইনটা নিজে হাতে নিচ্ছে কী করে? এত ইনস্ট্রাকশন হচ্ছে, এত আইন হচ্ছে। আপনি আমাকে এটাও বলুন, আজকে আপনারা যে কোশ্চেনের ব্যাপারে বলেন, সম্প্রতি দিল্লিতে যে আমরা ককরোচ আন্দোলনটা দেখলাম, নতুন আইন হলো 10 কোটি টাকা ফাইন, 10 বছর, নানা রকম আমরা দেখলাম, সর্ষের মতো ভূত দেখলাম, আবার হচ্ছে কেন? কারণটা আপনারা ভাবতে পারেন? যে সমস্ত স্টুডেন্টরা সত্যিকারের লেখাপড়া শিখে তারা জীবনে একটা জায়গা যেতে যাচ্ছে শিক্ষিত হয়ে, তারা আজকে আন্দোলনটা করছে কেন করছে? যে তারা টাকা দিয়ে আজকে চাকরি পেতে চাচ্ছে না, তারা কম্পিটিটিভ এক্সামিনেশন আন্দোলনে যাওয়ার জন্য মারধর করা হচ্ছে। 10 জনের নামে এফআইআর হয়েছে বাঁকুড়ার ঘটনায়, যাদের গ্রেফতার করা হয়েছে তার মধ্যে বিজেপির নেতারা রয়েছেন। আমি বলছি তার মানে এই যে বিজেপি ভয় আউট ভরসা ইনের স্লোগানটা দিয়ে এসেছে এবং দিয়ে চলেছে, এটা কি তার উদাহরণ বলে মনে হচ্ছে আপনার? না না, আপনি আমাকে বলুন না যে মিস্টার শ্রমিক ভট্টাচার্য যে কিছুদিন আগে বললেন যে এই সমস্ত বরদাস্ত করা হবে না। আপনি আমাকে বলুন যে ডেপুটি স্পিকার একজন 74 ইয়ার্স ওল্ড, তাকে আজকে যেভাবে শাসন হয়েছে
তাকে বলা হয়েছে যে আপনাকে চোখকে লাল করে দেবো, এই সাহসটা পাচ্ছে কি করে? আজকে যে গুপ্তা ব্রাদার্সে আজকে যে হিম্মত দেখিয়ে কতগুলো বিজেপি ছেলে গেল, সেই সাহসটা পাচ্ছে কি করে? কতজনকে সাসপেন্ড করবে? আজ যদি আইন যদি সব ক্ষেত্রে সমান হয়, আপনি দেখুন সব পলিটিক্যাল লিডারদের এই কাণ্ড। কিন্তু আমি মনে করে থাকি যে আইনটা যদি আজকে সব ক্ষেত্রে সমান হয়, এত সাহস তারা পাচ্ছে কি করে? আজকে 100 দিন আজকে উদযাপিত হলো, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার ইনস্ট্রাকশন দিচ্ছে, আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি বারবার ইনস্ট্রাকশন দিচ্ছে, ইনস্পাইট অফ দিস দে আর গিভিং নো হিড অ্যাট অল। কেন? তারা দাদাগিরি, এই দাদাগিরিটা আমরা বহুদিন আগে 15 বছর শুধু নয়, আজকে বামফ্রন্টের আমলেও দেখেছি। কিন্তু এদের যদি আজকে কনস্ট্রাকটিভ অ্যাকশন না নেওয়া যায়, তাহলে আগামী দিনে সাধারণ মানুষের নিরাপত্তা, সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশ্নটা কিন্তু আজকে শ্রমিক ভট্টাচার্য উনিও যাই বলুন, আজকে মুখ্যমন্ত্রী বলুন, কোনো দায় হবে না। কথা বলেছেন, একটা ঘটনা 13 তারিখ ঘটেছে বাঁকুড়াতে, তিনি এফআইআর করছেন 4 দিন বাদে, তার বাড়ির থেকে এফআইআর কমপ্লেন করা হচ্ছে 4 দিন বাদে। এক সেকেন্ড, তাতে কি হয়েছে? না না, 4 দিন পরে কি এফআইআর করা যায় না? আমি বলছি এটাও অপরাধ, এটাও অপরাধ। একজন ছেলে আন্দোলনে যোগ দিচ্ছে, তার বাবাকে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে, এবং তিনি, আমি বলছি সেইটা দেখা হবে না যে যারা তাকে মারধর করলো তারা এই সাহসটা পেলো কোথায়? বরঞ্চ স্বপন দাস প্রশ্ন তুলছেন 4 দিন পরে কেন অভিযোগটা করা হচ্ছে, 4 দিন পরে কেন এফআইআরটা করা হচ্ছে? আমি বলছি মূল প্রশ্নটা এটাই যে শাসক হওয়া, সরকারে আসা এবং তারপরে দাদাগিরির কি লাইসেন্স পেয়ে যায় নাকি? যে ছবিটা পরপর দেখা যাচ্ছে, আসল পরিবর্তনের কথা বলা হচ্ছিল, কিন্তু বাস্তবে তার কতটা প্রতিফলন দেখা যাচ্ছে, একের পর এক ঘটনা সেই প্রশ্নগুলোকে কিন্তু সামনে এনে দাঁড় করাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.